নমস্কার। শুরু করছি আমার ধারাবাহিক পাঠ ছেলেবেলার চতুর্থ পর্ব। গত পর্বে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমার এই পাঠ এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা যখন ছোট ছিলুম তখন সন্ধেবেলায় কলকাতা শহর এখনকার মতো এত বেশি সজাগ ছিল না। এখনকার কালে সূর্যের আলোর দিনটা যেমনি ফুরিয়েছে অমনি শুরু হয়েছে বিজলি আলোর দিন। সে সময়টাতে শহরে কাজ কম কিন্তু বিশ্রাম নেই। উনুনে যেন জ্বলা কাঠ নিভেছে, তবু কয়লায় রয়েছে আগুন। তেলকল চলে না, স্টিমারের বাঁশি থেমে থাকে, কারখানা ঘর থেকে মজুরের দল বেরিয়ে গেছে, পাটের গাঁট টানা গাড়ির মোষগুলো গেছে টিনের চালের নিচে শহুরে গোষ্ঠে। সমস্ত দিন যেন শহরের মাথা ছিল নানা চিন্তায় তেতে আগুন। এখনও তার নাড়িগুলো যেন দপদপ করছে। রাস্তার দুধারে দোকানগুলোতে কেনাবেচা তেমনি আছে, কেবল সামান্য কিছু ছাই চাপা। রকম বেরকমের গোঙানি দিতে দিতে হাওয়া গাড়ি ছুটেছে 10 দিকে। তাদের দৌড়ের পিছনে গরজের ঠেলা কম। আমাদের সেকালে দিন ফুরলে কাজকর্মের বাড়তি ভাগ যেন কালো কম্বল মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে পড়ত শহরের বাতি নেবানো নিচের তলায়। ঘরে বাইরে সন্ধ্যার আকাশ থমথম করত। ইডেন গার্ডেনে গঙ্গার ধারে শৌখিনদের হাওয়া খাইয়ে নিয়ে ফেরবার গাড়িতে সহিসদের হৈ হৈ শব্দ রাস্তা থেকে শোনা যেত। চৈত বৈশাখ মাসে রাস্তায় ফেরিওয়ালা হেঁকে যেত, বরিফ। হাঁড়িতে বরফ দেওয়া নোনতা জলে ছোট ছোট টিনের চোঙে থাকতো যাকে বলা হতো কুলফির বরফ, এখন যাকে বলে আইস কিংবা আইসক্রিম। রাস্তার দিকের বারান্দায় দাঁড়িয়ে সেই ডাকে মন কিরকম করতো তা মনই জানে। আর একটা হাঁক ছিল, বেলফুল। বসন্তকালে সেই মালিদের ফুলের ঝুড়ির খবর আজ নেই, কেন জানি নে। তখন বাড়িতে মেয়েদের খোঁপা থেকে বেলফুলের গোড়ে মালার গন্ধ ছড়িয়ে যেত বাতাসে। গা ধুতে যাওয়ার আগে ঘরের সামনে বসে সম্মুখে হাত আয়না রেখে মেয়েরা চুল বাঁধত। বিনুনি করা চুলের দড়ি দিয়ে খোঁপা তৈরি হতো নানা কারিগরিতে। তাদের পরনে ছিল ফরাসডাঙ্গার কালাপেড়ে শাড়ি, পাক দিয়ে কুঁচকিয়ে তোলা। নাপতিনি আসতো, ঝামা দিয়ে পা ঘষে আলতা পরাতো। মেয়ে মহলে তারাই লাগতো খবর চালাচালির কাজে। ট্রামের পায়দানের উপর ভিড় করে কলেজ আর আফিস ফেরার দল ফুটবল খেলার ময়দানে ছুটত না। ফেরবার সময় তাদের ভিড় জমত না সিনেমা হলের সামনে। নাটক অভিনয়ের একটা ফুর্তি দেখা দিয়েছিল, কিন্তু কি আর বলবো, আমরা সে সময় ছিলুম ছেলে মানুষ। তখন বড়দের আমোদে ছেলেরা দূর থেকেও ভাগ বসাতে পেত না। যদি সাহস করে কাছাকাছি যেতুম তাহলে শুনতে হতো, যাও খেলা করোগে। অথচ ছেলেরা খেলার যদি উচিত মতো গোল করত তাহলে শুনতে হতো, চুপ করো। বড়দের আমোদ আহ্লাদ সবসময় খুব যে চুপচাপে সারা হতো তা নয়। তাই দূর থেকে কখনো কখনো ঝর্নার ফেনার মতো তার কিছু কিছু পড়তো ছিটকিয়ে আমাদের দিকে। এ বাড়ির বারান্দায় ঝুঁকে পড়ে তাকিয়ে থাকতুম। দেখতুম ও বাড়ির নাচঘর আলোয় আলোময়। দেউড়ির সামনে বড় বড় জুড়ি গাড়ি এসে জুটেছে। সদর দরজার কাছ থেকে দাদাদের কেউ কেউ অতিথিদের উপরে আগিয়ে নিয়ে যাচ্ছেন। গোলাপ পাশ থেকে গায়ে গোলাপ জল ছিটিয়ে দিচ্ছেন, হাতে দিচ্ছেন ছোট একটি তোড়া। নাটকের থেকে কুলীন মেয়ের ফুঁপিয়ে কান্না কখনো কখনো কানে আসে, তার মর্ম বুঝতে পারিনে। বোঝবার ইচ্ছেটা হয় প্রবল। খবর পেতুম যিনি কাঁদতেন তিনি কুলীন বটেন, কিন্তু তিনি আমার ভগ্নিপতি। তখনকার পরিবারে যেমন মেয়ে আর পুরুষ ছিল দুই সীমানায় দুই দিকে, তেমনি ছিল ছোটরা আর বড়রা। বৈঠকখানায় ঝাড়লণ্ঠনের আলোয় চলছে নাচ গান, গুড়গুড়ি টানছেন বড়র দল। মেয়েরা লুকোনো থাকতেন ঝড়খার ওপারে চাপা আলোয় পানের বাটা নিয়ে। সেখানে বাইরের মেয়েরা এসে জমতেন, ফিসফিস করে চলতো গেরস্তালির খবর। ছেলেরা তখন বিছানায় পিয়ারি কিংবা শঙ্করী গল্প শোনাচ্ছে, কানে আসছে, জোছনায় যেন ফুল ফুটেছে। আজ এই পর্যন্ত। এর পরের পর্বে আবার নিয়ে আসব ছেলেবেলার আরেকটি পর্ব। নমস্কার, ভালো থাকবেন সকলে। আমার পাঠ ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।